আজকে আমাদের ডে টু ক্লাসে আমাদের প্রথম টপিক জাভা বেসিক সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি। এবং আমরা জাভা বেসিক সিনট্যাক্সে আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের প্রথম লাইন অফ কোডটা লিখতে যাব। পাশাপাশি আমাদের আজকে প্রথম কোড লেখার আগে আমরা দেখবো যে কিভাবে ভিএস করে ফাইল ক্রিয়েট করতে হয়, এবং এই ফাইল ক্রিয়েট করার সাথে আসলে আমাদের পরে যে জাভার সিনট্যাক্সটা আছে সেটার সাথে একটি রিলেশন আছে, যেটা বুঝতে হলে হেল্পফুল হবে। এবং আশা করি আপনারা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কমিউনিটি যে ভিডিও লিঙ্ক দিয়েছিলাম এবং টিউটোরিয়াল দিয়েছিলাম সেটাগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসে ভিএস কোডটি ডাউনলোড করেছেন, এবং আপনারা চাইলে অন্য কোনো এডিটর ইউজ করতে পারেন। ঠিক আছে। এই তাছাড়া আমরা আজকে চেষ্টা করবো, আজকের ভিডিওতেও আপনাদের টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা আমাদের ফাইল ক্রিয়েশনে যাই। তো আমরা তো ভিএস কোড অন করেছি। তো ভিএস কোড এরকম সহজ, এখন এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল যে কাজগুলো সেখানে এনে আছে। তো আপনাদেরকে আজকে একদম স্ক্র্যাচ থেকে আমি শুরু করবো। ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে কি করবে, এটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবে। এখন এটার আমরা নাম দিলাম জাভা ফাংশন লগ, এবং আপনি যে কোনো কিছু দিতে পারেন। ইটস আওয়ার ফাইল। তো আমরা এটাকে এখন ক্লিক করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ ভিএস কোড দিই। তো এটা আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের জাভা বেসিক সিনট্যাক্সে আজকে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ফার্স্ট কোড বা লাইন অফ কোডটা আমরা প্রিন্ট করবো এবং লিখবো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো প্রথমে আমরা হচ্ছে এখানে এটা আমাদের ফোল্ডার। হ্যাঁ, এই আসলে যে ফোল্ডার স্ট্রাকচারটা এভাবে কাজ করে। প্রথমে এটা হচ্ছে আমাদের ফোল্ডার, ফোল্ডারের মধ্যে থাকবে ফাইল, এবং এই ফাইলটার আমরা নাম দিতে পারি বেসিক ডট জাভা। যেহেতু আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো একটা ফাইল তৈরি করতে চাই, সেই ফাইলের এক্সটেনশন হয় ডট জাভা। তো এই ডট জাভা এক্সটেনশন দেখে আমরা বুঝতেছি যে এটা আমাদের একটি জাভা ফাইল। তো আমরা আমাদের প্রথম ফাইলটি ক্রিয়েট করে ফেললাম, এবং এটা আমাদের একটি ক্যানভাস চলে আসছে। তো এখানে আমরা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মিনিমাম একটি লাইন যদি আমি লিখতে চাই, যদি আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তো একটি মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, কিছু সিনট্যাকটিক্যাল বিষয় আছে। তো আহ আমরা জানি প্রত্যেকটি ভাষারই কিছু না কিছু বেসিক গ্রামার থাকে এবং কিছু না কিছু রুলস থাকে। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর ব্যতিক্রম নয়। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু গ্রামার আছে, এবং সিনট্যাক্স যে শব্দটি এটার অর্থ হচ্ছে গ্রামার। আলটিমেটলি আমরা হচ্ছে আমাদের প্রথম লাইন অফ কোডটা লিখতে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটি কোড লেখা হয়েছে, এবং আমরা এটা ফার্দার এই প্রত্যেকটা কোডটা আমরা লাইন অফ স্টেটমেন্টকে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো ইনিশিয়ালি আমি যদি আপনাদেরকে জাস্ট এতটুকু বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক ক্লাস বেসিক নামে একটা স্টেপ, এবং এটি একটি ওপেন কার্লি ব্রেসেস আর এটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রেসেস। ঠিক আছে। তো আসলে এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে আপনি যদি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি কোনো একটি কোড লিখতে চান এবং সেটাকে এক্সিকিউট করতে চান, তো আপনাকে মাস্ট দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনাকে একটা ক্লাস তৈরি করতে হবে, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে একটা মেন মেথড তৈরি করতে হবে। তো এখানে আসলে এই যে পাবলিক যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিক্সড কিওয়ার্ড, যেটার একটা স্পেসিফিক মিনিং আছে, যেটা ডেভেলপাররা সেই মিনিংটা ডিফাইন করে দিয়েছে অলরেডি। ঠিক আছে। তো পাবলিক হচ্ছে আসলে আমরা যেটা বলি অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার আসলে ডিফারেন্ট ধরনের আছে, যেটা আমরা ফার্দার যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট আমরা আলোচনা করবো, তখন অ্যাক্সেস মডিফায়ার নিয়েও আলোচনা করা হবে এবং আরো ডেপথে আলোচনা। তো জাস্ট এখন আপনারা এতটুকু জেনে রাখেন যে পাবলিক হচ্ছে জাস্ট একটা অ্যাক্সেস মডিফায়ার। ঠিক আছে। তো এখানে ক্লাসও হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে। ক্লাসও একটা ফিক্সড মিনিং আছে, এবং এই ক্লাস আমরা লিখি যখন আমরা কোনো একটা ক্লাস তৈরি করতে চাই বা ক্রিয়েট করতে চাই। তো এখানে আসলে আমরা একটা ক্লাস তৈরি করতেছি এবং একটা ক্লাস ডিফাইন করতেছি। তো পাবলিক ক্লাস এটার মাধ্যমে আমরা একটা ক্লাস ডিফাইন করার চেষ্টা করতেছি, এবং এই বেসিকটা হচ্ছে ক্লাসের নেম, ক্লাসের নেম। এবং ক্লাসের হচ্ছে এটা হচ্ছে ওপেন কার্লি ব্রেসেস, এটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রেসেস। ঠিক আছে। তো এই যে বেসিক যে নেমটা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা মনে আছে যে একটু আগে যখন আমরা একটা ফাইল তৈরি করেছিলাম, ফাইলের নাম দিয়েছিলাম বেসিক ডট জাভা।
এবং এখানে যখন ক্লাসের নাম দিয়েছি এখানেও কিন্তু আমরা বেসিকই দিয়েছি। তো এটা আসলে কারণ আছে, যদি আমি এখানে বেসিকের জায়গায় যদি আমি অন্য কিছু দিই, যেমন আমি যদি এখানে দেখি প্লে, দেখেন একটা ইরর চলে আসছে। কারণ কি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি আমার জাভা ফাইলের যে নামটা দেবো, যেটা এখানে আমি বেসিক দিয়েছি, সেইটাই আমাকে ক্লাস নেম দিতে হবে। ঠিক আছে? তো আমাদের জাভা ফাইলের নেম এবং আমাদের ক্লাস ফাইলের নেম সবসময় সেম হতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে আসলে আমাদের এটা খুবই আমাদের সাবধানতার সাথে এটা দেখতে হবে যে আমরা যেন সবসময় আমাদের ফাইলের নেম এবং আমাদের ক্লাসের নেম যেন সবসময় সেম রাখি। তো যেহেতু আমি আমার জাভা ফাইলের নাম দিয়েছিলাম বেসিক, এর জন্য আমি আমার ক্লাসের নাম এখানে বেসিক দিয়েছিলাম। যদি আমি ইনকেস বেসিকের জায়গায় অন্য কিছু দিতাম জাভা ফাইলের নাম, সাপোজ আমি এখানে জাভা ফাইলের নাম দিলাম, সাপোজ এখানে আমি রিনেম করে মনে করেন জাভা বেসিকের জায়গায় নাম দিয়েছি প্রো। এখন এখানে কিন্তু আমি যদি এখন বেসিক দিই তাহলে কিন্তু কাজ হবে না, তাও কিন্তু ভুল আসছে। কারণ কি, আমার এখন জাভা ফাইলের নাম হচ্ছে প্রো, তো আমাকে ক্লাসিকের নামও দিতে হবে প্রো। দেখেন এখন কিন্তু এরর চলে গিয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট বিষয়। এরপরে আমরা দেখছি আমাদের ক্লাসের ভিতরে একটা স্টেটমেন্ট আছে এতটুকু পার্ট, যেটা হচ্ছে লেখা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এইটা হচ্ছে একটা মেথড অথবা ফাংশন। আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিই যে ফাংশন আর মেথড আসলে একই জিনিস, কিন্তু মেথডের একটা ডেফিনেশন আছে যে যেই ফাংশন গুলো ক্লাসের ভিতরে থাকে সেগুলোকে মেথড বলে। তো এখানে ইনকেস দেখতেছেন এটা একটা ফাংশন, এবং এই ফাংশনটা কি ক্লাসের ভিতরে আছে। কোন ক্লাসের ভিতরে? ফ্লোর ভিতরে আছে। এই যে আমাদের এটা ক্লাস, ক্লাসের ভিতরে কিন্তু আমাদের এই ফাংশনটা আছে। এর জন্য এটা আমরা বলতে পারি মেথড। এবং এখানেও পাবলিক আমাদের অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিকও হচ্ছে একটা কিওয়ার্ড। এটা জাভা ল্যাঙ্গুয়েজের ডিকশনারিতে একটা ফিক্সড কিওয়ার্ড, এটার একটা স্পেসিফিক মিনিং আছে। এবং ফার্দার যখন আমরা মেথডস পড়বো, এবং মেথডস এর ডিফারেন্ট টাইপ আছে, তো আমাদের টাইপ হচ্ছে স্ট্যাটিক মেথড। ঠিক আছে? তো এটা নিয়ে আপনাদের আপাতত চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট আপনারা জাস্ট এরকম মনে করেন এটাই রোল, আপাতত মনে করেন যে এইভাবেই লিখতে। এটা গেল। দেন হচ্ছে ভয়েড আছে। তো যারা আপনারা অলরেডি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে মেথড বা ফাংশনে একটা রিটার্ন টাইপ থাকে। তো এখানে ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, মানে এই যে আমাদের যে মেন মেথডটা, এটা আসলে কোনো কিছু রিটার্ন করতেছে। ঠিক আছে? এরপরে আমাদের মেথডের নাম বা ফাংশনের নাম, সেটা হচ্ছে মেন। ঠিক আছে? এই ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার আছে, যেটার নাম হচ্ছে আর্কস, এবং এটার টাইপ হচ্ছে স্ট্রিং অ্যারে। ঠিক আছে? তো আপনারা আপাতত এগুলো নিয়ে ঘাবড়েন না, এগুলো আসলে কিভাবে কাজ করে আপাতত চিন্তা করেন এটাই রুলস। হ্যাঁ, যখন আমরা ফার্দার কোড করবো এবং আস্তে আস্তে যখন আপনারা কোড করতে থাকবেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এগুলো আস্তে আস্তে আপনারা মনে হয়ে যাবে, আপনাদের কাছে ইজি লেগে যাবে। এরপরে আমাদের একটি ওপেন কার্লি বেসিস এবং একটি ক্লোজিং কার্লি বেসিস আছে। তো এই কার্লি বেসিস এর ভিতরে আমরা হচ্ছে একটা স্টেটমেন্ট পার করেছি, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এরপর ভিতরে পাস করেছি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তো এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটাও একটা বিল্ট ইন ফাংশন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে এই ফাংশনের মাধ্যমে আসলে এর ভিতরে আমরা যেটাই পাস করব এটাই আমাদেরকে একদম হুবহু প্রিন্ট করে আসবে। ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় আছে। যদি মনে করেন আমি যদি আমার এই স্টেটমেন্টটা, সাপোজ আমি যদি এই স্টেটমেন্টটা আমি যদি আমার ক্লাসের বাহিরে দিই, তাহলে কিন্তু দেখেন আমাকে এরর আসবে। ঠিক আছে? এইটা কিন্তু আমরা অন্য ল্যাঙ্গুয়েজ, যদি স্পেশালি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা চাইলে ক্লাস না তৈরি করেও কিন্তু করতে পারি। কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু ক্লাসের বাইরে কোনো কিছু করতে পারতেছি। ঠিক আছে? আমি যদি চাই আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করতে, বা কম্পাইলার যদি এইটাকে এক্সিকিউট করতে চায়, তো এই কোডটাকে মাস্ট বি ইনসাইড আ ক্লাস হতে হবে, একটা ক্লাসের ভিতরে হতে হবে। আমি ক্লাসের বাইরে আসলে কিছু করতে পারবো না। তো জাভা কম্পাইলার মানে জাভা সি, সে হচ্ছে সবসময় ক্লাসের ভিতরে যে কোডগুলো বা স্টেটমেন্ট গুলো থাকে সেগুলোকে এক্সিকিউট করে। ক্লাসের বাইরে যদি কিছু থাকে সেটাকে অ্যাজ আ ইরর হিসেবে সে শো করবে। ঠিক আছে? এখন ইন কেস আমি যদি এখানে দিই, এখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার যেটা আছে, জাভার যে কম্পাইলার, সে সবসময় মেন মেথড থেকে স্টেটমেন্ট এক্সিকিউট করা শুরু করে, এবং এটা লাইন বাই লাইন। সাপোজ আমি মনে করেন এটা আরো 2-3 বার আমি যদি এখানে রান করি, মনে করেন এখানে আরো স্টেটমেন্ট আছে, এবং আরো স্টেটমেন্ট আছে। এখন মেন মেথড কি করবে,
সরি, কম্পাইলার যেটা করবে সে হচ্ছে মেন মেথড থেকে এক্সিকিউশন করা শুরু করবে, ঠিক আছে? এরকম না যে সে ক্লাস থেকে শুরু করবে, মেন মেথড থেকে কম্পাইলার এক্সিকিউশন করা শুরু করে এবং এটা করে লাইন বাই লাইন। প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, এরপরে এই লাইনটা এক্সিকিউট হবে, পরে এই লাইনটা এক্সিকিউট হবে, পরে এই লাইনটা এক্সিকিউট, তো লাইন বাই লাইন এক্সিকিউশন। আপাতত আপনাদেরকে জাস্ট দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমি কোনো একটা প্রোগ্রাম লিখতে যাই, কোনো একটা কোড লিখতে যাই, আমাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ক্লাসের ভিতরে লিখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাকে মেন মেথডের ভিতরে লিখতে হবে, কারণ আমাদের এক্সিকিউশন শুরুই হয় মেন মেথড থেকে, ঠিক আছে? তো এটাই গেল। তো চলুন আজকে এখন আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করি। এখন প্রোগ্রাম রান করার এখানে বিষয় আছে। আমাকে ফার্স্ট অফ অল, অনেকের হয়তো এখন রান করবেন কিন্তু হয়তো ভুল হতে পারে, কারণ আপনাদের কম্পাইল, যেমন আমি যদি এখন রান করি, রান করার জন্য কিছু কন্ডিশন হচ্ছে, যেমন ফার্স্ট অফ অল আপনাকে কম্পাইলারের নাম লিখতে হবে। জাভা কম্পাইলারের নাম হচ্ছে জাভাক। তো এটা হচ্ছে আমাদের কম্পাইলারের নাম। হুম, জাভাক বলে আমি ম্যাক্সিমাম, অথবা জাভা সিও বলা যায়, জাভাকে বলি। এরপর হচ্ছে আমার ফাইলের নাম, আমার ফাইলের নাম হচ্ছে প্রো ডট জাভা। আমি প্রো ডট জাভা লিখবো, ঠিক আছে? এবার এন্টার চাপ দেবো। এই যে এখানে লেখা আসতেছে প্রো ডট জাভা নট ফাউন্ড, এটা একটা কারণ আছে। কারণ কি, আমার যে এই ফাইলটার যে পাথটা, এটা যদি আমি এখন আপডেটই করি না, ঠিক আছে, এটা আপনাদেরও আসবে। এবং অনেকেই যারা ভিএস কোড প্রথম প্রথম শুরু করেন তারা বলেন যে ভাই আমার কোড রান হচ্ছে না, বা এরকম ভিএস কোডে প্রবলেম, ভিএস কোড ইজি না। তো আসলে কি করবেন, আপনারা সেটিংসে যাবেন, এখানে যাবেন, সেটিংস থেকে যে এখানে সার্চ করবেন টার্মিনাল ডিরেক্টরি। টার্মিনাল ডিরেক্টরি সার্চ করার পরে আপনার নিচে চলে যাবেন, দেখবেন এখানে একটা পাথ আছে। এই যে দেখেন, আমার কিন্তু এখানে আপাতত পাথ হচ্ছে আমার লোকাল ডিস্ক সি, সি এর ভিতরে একটা ফোল্ডার আছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর মধ্যে একটা ফোল্ডার আছে জাভা, জাভার ভিতরে প্রবলেম সলভ, তার ভিতরে একটা সোর্স ফাইল। তো আমাকে এই পাথটা চেঞ্জ করতে, তো এটা হচ্ছে, তো আসলে এই পাতে আমার এই প্রোডাক্ট জাভা ফাইলটা এখন বর্তমানে আছে, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমি আপডেট করি নাই, এর জন্য আমার এখানে এটা আসে। তো আমি আপাতত এখানে যদি এই প্রো ডট যাওয়া পর্যন্ত আমি কমিট করে দিব, তো এরপর আমি এন্টার চাপ দিব, ঠিক আছে? তো এটা আমার আপডেট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আবার প্রথম থেকে শুরু করি, আবার যদি আমি টার্মিনাল অন করি, টার্মিনাল অন করার আসলে আপনি এখান থেকে যে টার্মিনাল অন করতে পারবেন, ডিরেক্ট রানও করতে পারবেন, কিন্তু টার্মিনাল অন করে সবচেয়ে বেটার, যে নিউ টার্মিনাল লেগে নতুন টার্মিনাল শুরু করতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনি টাইপ করবেন কোম্পানির নাম জাভাসি, তারপর আপনি ফাইলের নাম লিখবেন, ফাইলের নাম হচ্ছে প্রো ডট জাভা। দেখেন এবারে কিন্তু আর কোনো এরর আসে না, ঠিক আছে? এই লাইনটা লেখার পরে এরপর আপনি লিখবেন জাভা, এবং হচ্ছে শুধু আপনার ফাইল নাম। সরি, এখানে আসলে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই দেখেন, এই মিস্টেকটা কিন্তু দেখেন আমারও অনেক সময় মিস্টেক হয়। কারণ কি, আমি এখন সেভই করি না, এই যে ওয়ান বাটনটা এখন দেখছেন, ওয়ান আনসেভ ফাইল এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। তো এই যে ওয়ান দেখা, তার মানে ফাইল আমি সেভ করি। যখন আমি কন্ট্রোল প্লাস এস দেব, কন্ট্রোল প্লাস এস দিব, দেখেন আমার এই ওয়ান সাইনটা কিন্তু চলে গিয়েছে, এখন কিন্তু আর নেই। তার মানে কি, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি আবার এটাকে অন করি, দেখেন আমি যদি এখন দিই জাভা, কোম্পানির নাম দিলাম, তারপর হচ্ছে আমি আমার ফাইলের নাম দিব। ফাইল নামার সময় কিন্তু মাস্ট বি এক্সটেনশনটা লিখতে হবে, ঠিক আছে? এবার আমি লিখবো জাভা, এবার শুধু ফাইল নেমটা লিখলেই হয়ে যাবে। দেখেন তারপরেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন যে আপনারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের ফার্স্ট লাইন অফ কোড লিখে ফেলেছেন, এবং আপনাদের সবাইকে জাভা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে স্বাগত। তো আজকে আমরা এখন আমাদের ডে টু ক্লাসের সেকেন্ড টপিক আলোচনা করব, এবং আজকে আমাদের যে সেকেন্ড টপিকটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাভা ভেরিয়েবলস। তো মূলত ভেরিয়েবলস হচ্ছে ওয়ান অফ দ্যাট টপিক যেটাকে আমরা মূলত অনেক আন্ডারএস্টিমেট করি অ্যাজ আ প্রোগ্রাম হিসেবে। আমরা অনেকে চিন্তা করি যে ভেরিয়েবল শিখে কী হবে, ভেরিয়েবল তো জাস্ট একটা সিম্পল বিষয়। কিন্তু আসলে মেজরিটি মানুষ যাদেরকে আমি দেখেছি, যারা তাদের প্রোগ্রামিং জার্নিতে শুরুতেই তারা একটা বাধার সম্মুখীন হয়, এটার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে তারা ভেরিয়েবলের কনসেপ্টটা বুঝে না। যার ফলে তারা যখন এই ভেরিয়েবল কনসেপ্টটা না বোঝার কারণে তাদের কাছে প্রোগ্রামিং জিনিসটা এত হার্ড হয়ে যায়, যার ফলে সে তার প্রোগ্রামিং জার্নি কোনো সময় শুরুই করতে পারে না।
তো যেভাবে এটাকে যেমন আন্ডার এস্টিমেট করা হয় তেমনইভাবে এটাকে ওভার এস্টিমেটও করা হয়, ঠিক আছে। তো আমরা আসলে, কারণ অনেকে আসছে যে এত ওভার এস্টিমেট করে যার কারণে ভেরিয়েবলে সে অনেক ডিপলি চলে যায়, কারণ এটাকে সে সিম্পলি নিতে পারে না, সে কমপ্লেক্স করে ফেলে বিষয়টাকে, ঠিক আছে। তো আজকে আমরা দেখব ভেরিয়েবলে শিখব, এবং ভেরিয়েবলকে আমরা এমনভাবে শিখব যে এটা আমাদের খুবই মনের ভিতরে গেঁথে যাবে এবং আমরা কোনো সময় ভুলবো না। তো আমি আপনাদেরকে ভেরিয়েবল বোঝানোর আগে জাস্ট আপনাদেরকে একটা অ্যানালজি দিই। সেটা হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে কিছু প্রোডাক্টস কিনতে যাচ্ছেন, হ্যাঁ। মনে করেন আপনি ধরলাম আপনি প্রায় 1000 কেজির আলু আপনি স্টোর করতে যাচ্ছেন, হ্যাঁ। তো এখন এই 1000 কেজি আলু স্টোর করতে গেলে কি আপনাকে স্পেস লাগবে, আপনার জায়গার দরকার হবে, রাইট। কারণ আপনার কাছে যদি জায়গায় না থাকে তাহলে তো আপনি কোনো সময় 1000 কেজি আলু কিন্তু স্টোরই করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে আলুগুলো রাখার জন্য, স্টোর করার জন্য একটা স্পেস লাগবে, ঠিক আছে। তো এখন এই স্পেস তো আপনাকে কি বরাদ্দ করতে হবে, একটা জায়গা আপনাকে কিনতে হবে, ঠিক আছে। এখন স্পেস মানে তোমরা বুঝি স্টোর রুম, এখন স্টোর রুম কিন্তু একটা জায়গার উপরে থাকে। তো এই জায়গা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা রেজিস্ট্রি করা লাগবে। এখন একটা নামে আপনি রেজিস্টার করবেন অবশ্যই, কারণ আপনার নামেই তো রেজিস্টার হবে। আপনার নামে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে ওনারকে, এই জায়গার বা এই স্পেসের ওনারকে, সেটা তো ফাইন্ড আউট করা পসিবল হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনি যখন ওই জায়গাটায় বরাদ্দ করবেন আপনার নামে, এবং আপনার নামে এটা রেজিস্টার হবে এবং ওই জায়গাটা আপনার জন্য হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি আপনার প্রোডাক্টস এবং আপনার 1000 কেজি যে আলুটা, এটা কিন্তু আপনি স্টোর করতে পারছেন, ঠিক আছে। কিন্তু এইটাকে আপনি এখন চিন্তা করেন, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী নিয়ে ডিল করি, কী নিয়ে ম্যানিপুলেশন করি? ডেটা। আমাদের কাজই হচ্ছে ডেটা নিয়ে কাজ করে। সাপোজ আমি যদি আপনাদের একটা আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি 2+2কে যোগ করে একটা আউটপুট পেতে যাচ্ছেন। আউটপুট আমরা জানি 4, কিন্তু মনে করেন আপনি যে এই যে 2+2কে 4 বানাতে যাচ্ছেন, আপনাকে কিন্তু 2 আগে দিতে হবে কম্পিউটারকে। প্রথমে একটা 2 দিলেন, এরপর প্লাস সাইন দিলেন, এরপর আবার 2 দিলেন। তো এই যে ইনপুটগুলো যে দিচ্ছেন, এগুলো তো আপনাকে দিচ্ছে, এবং এই ইনপুটগুলো কী আসলে? ডেটা। তো আমরা ডেটা নিয়ে কাজ করি। তো আপনি আমার সেই পূর্বের অ্যানালজির সাথে মেলান, আপনার যে 1000 কেজি যে আলুটা ছিল, এটা ছিল মূলত ডেটা। এখন এই ডেটাকে রাখার জন্য কি আপনার স্পেস লাগবে? এখন এই স্পেস নেওয়ার জন্য কি আপনাকে একটা বরাদ্দ করা লাগবে, এটা রেজিস্টার করা লাগবে। তো এই যে ভেরিয়েবল যেটা আমরা বলি, ডিফাইন করি, এই ভেরিয়েবলটা ইজ নাথিং বাট, আমরা হচ্ছে কি রেজিস্টার করি। আমরা কম্পিউটার মেমোরি অ্যাড্রেসে একটা স্পেস বরাদ্দ করতেছি, কি নামে? সেই যে নামটা দিয়ে আমরা বরাদ্দ করতেছি। এখানে যেমন আমি জায়গার নিজের নাম দিয়ে বরাদ্দ করছিলাম, রেজিস্টার করছিলাম, এখানে ওই মেমোরি স্পেসে আমি যে জায়গাটা বরাদ্দ করতে হচ্ছে, একটা নাম দিয়ে আমার বরাদ্দ করতে হবে। তো একটা নাম দিয়ে আমাকে রেজিস্টার করতে হবে, তো সেই নামটাকে আমরা বলি ভেরিয়েবল, রাইট। তো আমরা এখন প্রোগ্রামে দেখি কীভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারবো। তো আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল কী করতেছি। এখন আমি যেটা লিখবো, আপনারা অত বেশি কনফিউশন হয় কিছু নেই, এটা জাস্ট সিম্পলি নেবেন। মনে করেন আমি 2+2 যোগ করতে যাচ্ছি, ঠিক আছে। এখানে ইন্ট কি, এটা কি, আপনার এগুলো নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, কারণ এগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস। আপনি জাস্ট এতটুকু বুঝুন। মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল লিখলাম এজ, অথবা আমি লিখি আলু, ঠিক আছে, আলু। এখন এই আলু হচ্ছে, এই যে আলু যে নামটা, এইটা হচ্ছে মূলত আমার ভেরিয়েবল, ঠিক আছে। তো আমি হচ্ছে কী করতেছি, কম্পিউটার মেমোরির ভিতরে একটা জায়গা বরাদ্দ করতেছি, যে জায়গাটার নাম হচ্ছে আমি দিয়েছি আলু। এবং এই আলু যে জায়গাটা যে আছে, আমার স্পেসটা আমার জন্য অ্যালোকেটেড হয়ে গিয়েছে। এই জায়গাটা এখন আমি কী স্টোর করবো? আমার আলুর সংখ্যা 1000 কেজিতে আমি 1000 দেখে দিলাম। তো দিস ইজ আওয়ার সিনট্যাক্স ফর ডিক্লেয়ারিং আ ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এখানে আমরা আসলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যদি আমি চাইলে এটাকে প্রিন্টও করতে পারি, হ্যাঁ। আমি যদি এখন এই যে আমার যে system.out.println যে ফাংশনটা আছে, এখানে চাইলে আমি কিন্তু আমার এটা প্রিন্ট করতে পারি। যেমন এই যে আমি এখন যদি এখানে আলু লিখে দিই এবং আমি যদি আমার ফাইল রান করি, তো আমরা জাভা সি লিখবো, তারপর হচ্ছে আমাদের ফাইল লিখবো pro.java, সরি মিস্টেক হয়ে গেছে। দেখেন আমাদের আউটপুটে কিন্তু 1000 চলে এসেছে, ঠিক আছে। তো ইটস
সিম্পল। ভেরিয়েবল আসলে এটাই যে আমাদের কি আমরা হচ্ছে কম্পিউটার মেমোরিতে একটা নির্দিষ্ট একটা স্পেস বরাদ্দ করছি কেন, আমার ডাটাটাকে রাখার জন্য। এবং সেই স্পেসটাকে আমি যদি বরাদ্দ করতে যাই, নিজের করতে চাই, তো আমাকে একটা রেজিস্টার করতে হবে। এখন কার নামে রেজিস্টার করতে হবে? যেই নামে আমি রেজিস্টার করব সেটাই আমার ভেরিয়েবল। তো ভেরিয়েবল আসলে অনেকে ডিফাইন করে যে ইটস জাস্ট আ কন্টেনার, আসলে এটা কিন্তু মোর দ্যান আ কন্টেনার, ঠিক আছে? কারণ এই যে আমার যে কন্টেনার বা আলুর ভিতরে আমি যে ডেটাটা রাখছি, এই আলুরও কিন্তু একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে। তো এটা আসলে অনেক অনেক বড় কমপ্লেক্সিটির বিষয় বা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা বিগিনার লেভেলে ওগুলো আলোচনা করবো না, এগুলো আস্তে আস্তে আসলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমরা একটা জিনিস শিখবো, আসলে ভেরিয়েবল কয় প্রকার, ঠিক আছে? ভেরিয়েবল আসলে কয় প্রকার এটা আসলে আমি আপনাদেরকে বোর্ডে বুঝাবো। এটা বোঝানোর আগে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা স্টেপ দেখাবো যে আমরা কীভাবে কত ওয়েতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ইনিশিয়ালাইজেশন করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে যে এক্সাম্পলটা আপনারা দেখতেছেন, এটা আসলে কি ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন অ্যাট দ্য সেম টাইম, এখানে দুটোই হচ্ছে। এই যে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আবার ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজেশন মানে কি, আমার ভেরিয়েবল যেটা মানে এখানে আলু, এর ভেতরটা ডেটা অ্যাসাইন করে দেওয়া বা ইনিশিয়ালাইজ করে দেওয়া, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। তো আমি যদি এটা হচ্ছে আমাদের, আমি যদি এখানে লিখে দিই, কমেন্ট আউট করে দিই, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন এক্সাম্পল এই উপরেটা। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখব শুধু ডিক্লারেশন। মনে করেন আমি যদি শুধু ইন্ট লিখে ALU লিখি, ইটস জাস্ট না, এখানে হচ্ছে যদিও আমাকে এখানে দেখাচ্ছে, এখানে আমার ইরো দেখার কারণ আছে, কারণ আমি আবার প্রথমে একবার ইন্ট আলু দিয়েছি, এরপর আবার আমি ইন্ট আলু দিচ্ছি, মানে আমি আবার অ্যাসাইন করেছি, একবার তো অ্যাসাইন হয়ে গিয়েছে। তো আমি এখানে অন্য কিছু দিলাম, সাপোজ দিলাম টমেটো, তো এইটা আমার কিন্তু অ্যাসাইন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে এখানে বারবার দেখাচ্ছে, আমি হচ্ছে এটাকে অফ করে দিই। এখানে লেখা হচ্ছে ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল টমেটো ইজ নট ইউজড। এটা কিন্তু ইরর না, কারণ আমি এখন জাস্ট ডিক্লারেশন করেছি, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট ডিক্লারেশন করেছি, এর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পলগুলো আমার ডিক্লারেশনের, শুধু ডিক্লারেশন করছি, আমি কোনো ইনিশিয়ালাইজেশন করতেছি না। তো আমি এখন এভাবে আরও করতে পারি, ফ্লোট মনে করেন পাই, এই যে এটা আমার জাস্ট ইনিশিয়ালাইজেশন। এরকম আমি অন্য কিছু করতে পারি। এই যে এখন ইন্ট কি, এখানে ফ্লোট কি, এগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা আপাতত করেন না, কারণ এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ, যেটা আমরা ফার্দার নেক্সট টপিকে আলোচনা করতেছি, ঠিক আছে? তো আপনারা জাস্ট এটা বুঝেন যে আমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ইনিশিয়ালাইজেশন এবং একসাথে কিন্তু এগুলো আমরা করতে পারি, ঠিক আছে? যেমন এগুলো হচ্ছে আমাদের ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। প্রথমটা যেটা গেলো আমাদের ডিক্লারেশন, যেখানে আমরা ডিক্লারেশনও করতেছি, পাশাপাশি ইনিশিয়ালাইজেশনও করতেছি, অ্যাসাইনও করে দিচ্ছি। আর সেকেন্ড যেটা দেখতেছেন, এটা জাস্ট শুধু ডিক্লারেশন, এখানে আমরা কোনো ভ্যালু কিন্তু ইনিশিয়ালাইজ করি না। টমেটোর ভিতরে কোনো অ্যালো নেই, এখানে লেখা আছে দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভ্যারিয়েবল ইজ নট ইউজড, ঠিক আছে? তাহলে এটা আমাদের গেল। এখন ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, এটা একটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে অনলি ডিক্লারেশনের সিনট্যাক্স। হ্যাঁ, নেক্সট আমরা যেটা আলোচনা করব যে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, একটা রান টাইম ইনিশিয়ালাইজেশন। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা ইনিশিয়ালাইজ করলাম, এটাই হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। মানে আমি যখন ডিক্লারেশন করতেছি, অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন, তখনই আমি কি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। সাপোজ আমি যদি এখন মনে করেন আমি হচ্ছে সাপোজ একটা ভ্যালু রাখলাম, ইন্ট এজ ইকুয়াল টু 21। এই যে 21টা যে আমি এখানে লিখলাম, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আমি এজের ভিতরে 21 স্টোর করে ফেলেছি, ঠিক আছে? উপরে আলুর ভিতরে 1000 স্টোর করে ফেলেছি, ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং, এখানে হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন একসাথে হয়ে যাচ্ছে। তো এইটাকে বলি আমরা কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনের দুই প্রকার, একটা হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে রান টাইম ইনিশিয়ালাইজেশন। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন কোনটা? যেখানে আমি অ্যাট দ্য টাইম অফ ভেরিয়েবল ডিক্লারেশন আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, যেটা এই যে একটু আগে করলাম, বা এই দুটোই হচ্ছে রান টাইম কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনের এক্সাম্পল। এখন আমি যদি রান টাইম ইনিশিয়ালাইজেশন করি, আমি এখানে লিখে দিই আসলে আমরা এখানে কী করতেছি। এটা হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, এবং কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন
আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে রান টাইম ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, রান টাইম যে ইনিশিয়ালাইজেশনটা, এখানে আসলে কি হয়, আমরা হচ্ছে অনেক সময় সাপোজ আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার জাস্ট করি যে এরকম ইন্ট মনে করেন ধরলাম ব্যানানা, হ্যাঁ, এটা জাস্ট ডিক্লারেশন যে ইন্ট ব্যানানা, এটা জাস্ট আমি ডিক্লারেশন করেছি। এখন আমি কিন্তু চাইলে এখন যদি এখন অ্যাসাইন করি ভ্যালু, এটা হয়ে যাবে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। কিন্তু আমি চাইলে কিন্তু এই যে আমার কনসোল থেকে এখান থেকেও কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে। যদি আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, কারণ এইটা এখন কীভাবে করতেছি এটা আসলে আমরা ফার্দার যখন জাভা ইনপুট অ্যান্ড আউটপুটে পড়বো তখন আমরা জানবো যে কীভাবে ইউজার থেকে, মানে আমরা যেমন ইউজার, আমরা কীভাবে ইনপুট দিতে পারি, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, আপনারা এটাকে এরকম বেশি কমপ্লেক্স করবেন না। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলে মানে রান টাইম ইনিশিয়ালাইজেশনটা কি এটা বোঝানোর জন্য জাস্ট এটা দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমি কি করেছি, এখানে হচ্ছে স্ক্যানার, তারপর হচ্ছে কী কী ইউজ করেছি এগুলো নিয়ে আপনার বোঝার করার দরকার নেই, এগুলো বাদ দেন, এগুলো মনে করেন আবি যাবে, এগুলো সব ফালতু জিনিস, ঠিক আছে। এগুলো চিন্তা করেন, আপনি জাস্ট এটা চিন্তা করেন। দেখেন আমি এখানে কিছুটা প্রিন্ট করেছি, আমি জাস্ট আপনাদের প্রিন্ট করে দেখাই যে এখানে আসলে হচ্ছে কি। রাইট নাও এখন আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে কি আমাকে একটা ইনপুট চাচ্ছে, বলতেছে এন্টার কোয়ান্টিটি অফ ব্যানানা, ঠিক আছে। তো আমাকে সেখানে কলার পরিমাণ চাচ্ছে। তো আমি যদি এখানে মনে করেন ধরলাম 10 দিই, আমি আমার ব্যানানার এই যে আমি 10টা যে দিচ্ছি, এটা কি আমার ইনপুট, আমি হচ্ছে কি ইনপুট দিচ্ছি, আমি অ্যাজ আ ইউজার আমি ইনপুট দিচ্ছি। তো এই যে আমি এখন কিন্তু এই যে 10 যেটা আমি ইনপুট দিচ্ছি, এটা কিন্তু স্টোর হবে কোথায়, এই যে আমার ব্যানানা যে ভেরিয়েবলটা, যেটা এই যে এখানে আমি ডিক্লেয়ার করেছিলাম, এই ব্যানানার ভ্যালু এখন হয়ে যাবে কত, 10। এই ব্যানানার ভিতরে কি স্টোর হচ্ছে, এই যে আমি এখন ইনপুট দিচ্ছি 10, এটা কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। তো এইটাকেই বলি আমরা রান টাইম ইনিশিয়ালাইজেশন, যেটা আমরা কনসোলে ইনপুট দিই। তো আমরা দুটো জিনিস শিখলাম। ফার্স্ট অফ অল ইনিশিয়ালাইজেশন দুইভাবে হয়, কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন আর একটা রান টাইম ইনিশিয়ালাইজেশন। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন কোনটা, এই যে প্রথমে যে এক্সাম্পলটা আমরা দিয়েছি আলু এবং এজের, এটাই হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনের এক্সাম্পল, যেটা আমরা অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন আমরা কি ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি বা অ্যাসাইন করতেছি, এটা গেল হচ্ছে কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। এবং সেকেন্ড হচ্ছে রান টাইম ইনিশিয়ালাইজেশন। রান টাইম ইনিশিয়ালাইজেশন কোথায় হয়, কনসোল হয়, আমরা অ্যাজ আ ইউজার ইনপুট দিচ্ছি, এটাকে বলে রান টাইম ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। যেটা হচ্ছে আফটার ডিক্লারেশন, মানে আমি ভ্যারিয়েবল ডিক্লারেশন করে ফেলেছি, এরপরে কনসোলে যায় আমি ইনিশিয়ালাইজ করতেছি, তো এটাকে বলে রান টাইম ইনিশিয়ালাইজেশন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স। আমরা চাইলে একই লাইনে মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। আমি এগুলো সবগুলোকে অমিট করে দিই, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এটা দেখাই। সেটা হচ্ছে আমি যদি মনে করেন এখন মাল্টিপল ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই, ইন্ট এ কমা বি কমা সি, এই যে এটা কিন্তু আমার মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স। দেখেন আমি একটা লাইনে কিন্তু 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং 3টা ভ্যারিয়েবলের আসলে টাইপ কি, ইন্ট। তো এই যে ইন্ট কি, টাইপটা কি, এটা আমরা ডাটা টাইপে আলোচনা করতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা গেলো আমাদের মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স। যে আমরা এক লাইনে অনেকগুলো ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, ডিফাইন করেছি। যেমন আমি যদি কমা দিতে পারি, তো টোটাল 5টা ভ্যারিয়েবল আমি এক লাইনে ডিক্লেয়ার করেছি। এটা কখন পসিবল, যখন আমার ভ্যারিয়েবলগুলো টাইপ সেম হবে, ঠিক আছে। টাইপ হচ্ছে ইন্ট, এখন এই ইন্টটা কি, এটা আমরা ডাটা টাইপে আলোচনা করছি। তো এটাগুলো আমাদের মাল্টিপল ডিক্লারেশন সিনট্যাক্স। আমরা আবার মাল্টিপল ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্সও দেখবো, যে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে কিন্তু আমরা অ্যাসাইনও করতে পারি। যেমন আমি দেখাই, দিস ইজ দ্য এক্সাম্পল। দেখেন আমার কিন্তু অলরেডি ডিক্লারেশন হয়ে আছে এ বি সি ডি ই, আমি কিন্তু ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি, ঠিক আছে। আমি কিন্তু এখন এই যে এর ভিতরেও 10 রাখছি, বি এর ভিতরেও 10 রাখছি, সি ইকুয়াল টু মনে করেন ই ইকুয়াল টু 10, মানে কি, মানে 10টা ই এর ভেতরে স্টোর হয়েছে, আবার
ই এর এখন ভ্যালু 10, তাহলে এই 10টা আমি আবার ডি এর মধ্যে স্টোর করেছি। ডি এর এখন ভ্যালু 10, তাহলে সি এর মধ্যে আমি 10 স্টোর করেছি। সি এর ভ্যালু এখন কি 10, তাহলে বি এর ভিতরে 10 স্টোর করেছি। বি এর ভ্যালু এখন 10, তাহলে এর ভিতরে 10 স্টোর করেছি। মানে কি আমি এক লাইনেই মাল্টিপল ইনিশিয়ালাইজ করতেছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই লাইনটা তখনই পসিবল আমি যখন চাবো যে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু সেম। আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু সেম থাকবে, তখন এটা কিন্তু পসিবল। এখন আমি যদি চাই যে ডিফারেন্ট হবে, তাও পসিবল। আমি কি করবো, ইন্ট এ ইকুয়াল টু মনে করেন 5 দিলাম, তারপর আমাকে আর ইন্ট দেওয়া লাগবে না, বি ইকুয়াল টু আমি মনে করেন 2 দিলাম, সি ইকুয়াল টু আমি 6 দিলাম, সরি এখানে হচ্ছে আপনি কমা দেবেন, সি ইকুয়াল টু 6 দিলাম, ডি ইকুয়াল টু 8 দিলাম, ই ইকুয়াল টু 10 দিলাম। তো ইট ইজ অলসো পসিবল। এই যে এখানে ডুপ্লিকেট লোকাল ভ্যারিয়েবল কেন দেখাচ্ছে ভ্যারিয়েবলে, কারণ কি এই যে এটা কিন্তু অলরেডি আমি ডিক্লেয়ার করে ফেলেছি। তো আমি এটাকে কমেন্ট করে দিই, কারণ আমি এখানেও ইন্ট করে লিখতেছি, এবারে মানে আমি 2বার ডিফাইন করতেছিলাম, এর জন্য ওই সময় কিন্তু আমাকে কি ভুল দেখাচ্ছিল। এখন কিন্তু দেখেন ভুল দেখাচ্ছে না, এটা কিন্তু ইরোর না, এটা জাস্ট আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আমি এই ভ্যালুগুলো এখনো ব্যবহার করতেছিলাম। দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভ্যারিয়েবল এ ইজ নট ইউজড, এখন ইউজ করি না আর কি, এইটা দেখাচ্ছে। তো এটাই আর কি, এই যে আমি এখন মাল্টিপল ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স দিলাম, যে আমি এক লাইনে কিন্তু কি মাল্টিপল ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি একসাথে। তো এটাকে আপনি বলতে পারেন মাল্টিপল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসাথে হচ্ছে। হ্যাঁ, এটা শুধু ইনিশিয়ালাইজেশন না, মাল্টিপল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন একসাথে। মানে আমি এ ডিক্লেয়ারও করতেছি এবং 5 ওর মধ্যে ইনিশিয়ালাইজও করতেছি। বি আমি ডিক্লেয়ারও করেছি ভ্যারিয়েবল, আমি ভ্যারিয়েবলের বি এর ভেতরে 2 স্টোরও করেছি। আমি সি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, 6 যে ভ্যালুটা এটা আমি সি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। ডি ভ্যারিয়েবল আমি ডিফাইন করেছি, 8 ভ্যালুটা আমি ডি এর ভিতরে স্টোর করেছি। ই ভ্যারিয়েবলটা আমি ডিফাইন করেছি, 10 যে ভ্যালুটা আমি এর ভিতরে স্টোর করেছি। তো অ্যাট দ্য সেম টাইম আমি সেম লাইনে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করছি। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলের আসলে মূলত 3টা টাইপ আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসটা, এই বাকি যে টপিকটা এটা আমরা আলোচনা করতেছি হোয়াইট বোর্ডে, কারণ আমাদের এখানে টাইপসগুলো আমরা লিখবো। ঠিক আছে, এবং এই টাইপসগুলোতে আসলে আমাদের খুব হেল্পফুল হবে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শিখবো। তো এই ভেরিয়েবলের এই 3টা টাইপ আসলে যেন আমাদের মুখের একদম গোড়ায় থাকে বা আগায় থাকে। আমি জানি না আগায় বা গোড়া, তো ডাজেন্ট ম্যাটার। তো আমরা এই যে ফার্দার যে টপিকটা এটা আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে আলোচনা করব, কারণ আমাদের হচ্ছে এখানে কোন ভেরিয়েবলের কতটুকু অ্যাক্সেসিবিলিটি আছে, কোনটা আমরা কোথায় ইউজ করতে পারি। হ্যাঁ, তো এগুলো আমরা আলোচনা করবো। তো চলুন আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাই।